ইরা, এই ইরা, আর কতক্ষণ ঘুমাবি? এবার তো ঘুম থেকে ওঠ। সকাল সকাল কি শুরু করলে আম্মু তুমি? ঠিক মতো ঘুমাতেও তো দাও না। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে। কেন আম্মু, আজকে তো ভার্সিটি অফ। তা আমি জানি আজকে তোর বড় চাচার ছেলে আসবে। ও আসবে ভালো কথা, ওর জন্য আমি কেন রেডি হব? ওকে রেল স্টেশন থেকে নিয়ে আসতে হবে। কেন, সে কি একা একা আসতে পারে না? একাই যদি আসতে পারতো তাহলে তো তোকে নিয়ে আসতে বলতাম না। বড় চাচার ওই গ্রামের খ্যাত ছেলেটার কথা বলতেছো? খ্যাত কই দেখলি? ছেলেটা অনেক ভদ্র, আবার একটু বেশি সহজ সরল ছেলেটা। 18 বছর ধরে ওই ছেলেটাকে দেখিনি, তাছাড়া ওকে আমি চিনব কি করে? আমরা তো আগে গ্রামে থাকতাম, তোর বাবার চাকরির জন্য আমরা শহরে আসতে হয়েছে, তো গ্রামেই থেকে গেল। তারপর আমরা তো তোর বড় চাচার সাথে কথা বলি, কিন্তু তুই তো ওনাদের সাথে ঠিকভাবে কথাও বলিস না। আম্মু, তুমি ভালো করে জানো কেন আমি ওনাদের সাথে কথা বলি না। ছোটবেলায় তোর মুখে একটা চুমু দিয়েছে বলে তুই এই নিয়ে এত রাগ করে আছিস? রাগ করবো না তো কি করব বলো? ও কেন আমাকে চুমু দিবে? আমি বড় চাচাকে যখন জানালাম, উনি বলল আমরা এখনো নাকি ছোট, সেজন্য এরকমটা হতেই পারে। উনি তো ঠিকই বলেছে, তখন তো তোর বয়স 5 বছর, সেজন্য ছোট বোন হিসেবে চুমু দিয়েছে একটা। কিন্তু সামান্য একটা চুমুর জন্য এরকম করবি কে জানতো? আচ্ছা এখন উঠে ওকে নিয়ে আয়। কোনো ছবি বা মোবাইল নাম্বার দাও। তুই আগে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তখন দিচ্ছি। 30 মিনিট পরে ইরা নিচে নামে। নিচে নামার পরে ইরার মা একটু অবাক হয়, কেননা ইরা একটা টি শার্ট আর প্যান্ট পরেছে। এ কি সব ইরা, একটা জামাই তো পরতে পারিস। দেখো আম্মু, এসেছে তো গ্রাম থেকে, তার উপর একটা খ্যাত ছেলে, ওকে নিতে যে যাচ্ছি এইটাই ওর জন্য অনেক কিছু। এখন কি দিবে দাও, দেরি হয়ে যাচ্ছে। মোবাইল নাম্বার নিয়ে বেরিয়ে পড়ে রেল স্টেশনের দিকে। ওখানে এসে জানতে পারে ট্রেন অনেক আগে এসেছে, সেই জন্য ওই নাম্বারে কল দেয়। 2বার রিং হওয়ার পর কল রিসিভ করে। ওই কুত্তা, ফোন ধরতে এতক্ষণ লাগে? এরকম অদ্ভুত ভাষা শুনে ছেলেটি তো রীতিমতো অবাক হয়। কেউ যে এরকম ভাবে কথা বলবে তা বুঝতে পারেনি, সেই জন্য আপনি ক্যাডা? আমাকে এইভাবে থুইতুকারি করছেন কেন? ওই, তোর নাম আকাশ তো? হ্যাঁ, আমি আকাশ, কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, তুই কোন জায়গায় আছিস সেটা আমাকে বল। আমি তো 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়া, আমি আসতেছি। 30 মিনিট পরে ওখানে এসে দাঁড়ায়, তারপর আশেপাশে খুঁজতে থাকে। তখনই একটা ছেলে পেছন থেকে ইরার কাঁধে হাত রাখে। এতে ইরা তো রেগে পেছনে তাকিয়ে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দিয়ে ছেলেটার দিকে তাকায়। মাথায় চুল আর চুলে সরিষার তেল দেয়া, ধোলা একটা শার্ট আর একটা প্যান্ট, তার ওপর সাধারণ একটা স্যান্ডেল পরে এসেছে। 2 হাতে 2টা ব্যাগ, এক কথায় খ্যাত বলে যাকে। বেয়াদব কোথাকার, মেয়ে দেখলে স্পর্শ করতে ইচ্ছে করে। আপনি কিন্তু ভুল বুঝতেছেন আমাকে। আমি ভুল বুঝতেছি তাও তোকে? তার কে তুই? আপনি মনে হয় ইরা। তুই কি করে জানলি আমি এরা? ছোট আম্মা বলেছিল আপনার কথা, যে আপনি আসবেন। কিন্তু তুই কি করে চিনলি আমি সে? না জানার কি আছে, ছোটবেলায় আপনার ঠোঁটে একটা থিল ছিল, তার সাথে হাতও কাটা দাগটা, যে দাগটা আমার হাতেও আছে। তার উপর ছোট আম্মা বলে দিয়েছে আপনি টি শার্ট আর প্যান্ট পরে এসেছেন। এই হলো, দেখেই বুঝতে পেরেছি। বাহ, তোকে দেখে যতটা হাদারাম মনে হয় ততটা তুই না। আমার পেছনে আসতে থাক। একটা ব্যাগ তো ধরবেন। তোর ব্যাগ আমি কেন ধরবো? না ধরলে আমি এখান থেকে যাব না কোথাও। তাহলে তো আরো ভালো, আমি বাসায় একাই চলে যাব। আমি কিন্তু ছোট আম্মাকে বলে দিব এই কথাগুলো। এই কথাটা শুনে ইরা কিছু বলল না, একটা ব্যাগ নিজের কাছে রাখে আর হাঁটতে থাকে। বাকিটা আকাশ নিয়ে আসতেছে। আপনাদের এবার পরিচয়টা দেই। ইরা আর আকাশ আপন চাচাতো ভাই বোন। ইরা ওর বাবা মার সব কথা শুনে, তবে যদি সেটা রাখার মতো হয় তাহলে। বাকিটা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। ওরা গাড়ির কাছে আসে। পেছনের সিটে বসে পড়, এগুলো ডিকির মধ্যে রেখে দে। সেটা আবার কি? কাকে কি বলছি আমি? অসহ্য একটা। নিজের হাতে সবকিছু ডিক্কির মধ্যে রেখে দেয়। তারপর আকাশ পেছনে বসলে ইরা গাড়ি ড্রাইভ করতে থাকে। অন্যদিকে ইরার আব্বু, ওগো, কোথায় তুমি? কি হয়েছে বলো? ইরাকে কি পাঠিয়ে দিয়েছো? অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, আর ওদের আসার সময়ও হয়েছে। তা সব রান্না করেছো তো? সব রান্না করা শেষ। আকাশের যত্নের কোনো কমতি যেন না হয়।
ছেলেটা 18 বছর পরে আমাদের বাসায় আসবে, ওর অযত্ন যেন না হয়। তুমি কোনো চিন্তা করো না, ওর কোনো অযত্ন হবে না। আমি তো শুধু তোমার মেয়েকে নিয়ে চিন্তায় আছি, কি যে করব বুঝতে পারছি না। যাই হোক না কেন, ইরাকে এই ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। ওর যদি অপমান হয় তাহলে বড় ভাইয়ের সামনে কোনো মুখ নিয়ে যাব বলো তো? তুমি কোনো চিন্তা করো না, আকাশের কোনো অযত্ন হবে না। তুমি অফিসে কি যাবে না? ছেলেটার সাথে আড্ডা দিব আজকে, কালকে যাব একসাথে। তাহলে তুমি বসো, ওরা আসুক, তারপর বাকি কথা। এইদিকে পথের মধ্যে ইরা আর আকাশের ঝগড়া শুরু হয়ে যায় খাওয়া নিয়ে। আকাশ রাস্তায় ফুটপাতে চা খাবে, কিন্তু ইরা কোনোভাবে গাড়ি থামিয়ে এখানে চা খাবে না, কেননা ইরা এইসব জায়গায় চা খায় না সেই জন্য। ওই ছোট লোকের বাচ্চা, আর যদি একবার গাড়ি থামানোর কথা বলেছিস তোকে বের করে দেবো গাড়ি থেকে। তাহলে আমিও ছোটোমাকে সব বলে দিব। উফ, কোন ছেলের জ্বালা যে পড়লাম আমি। দেখ, বাসায় যেতে আর 15 মিনিট লাগবে, সেজন্য বাসায় ফিরে চা খাবি। এখানে আমি গাড়ি রেখে যদি চা খেতে যাই, ট্রাফিক পুলিশ এসে জরিমানা করবে, তার উপর অন্য গাড়িদেরও অসুবিধা হবে। তো এটা বুঝিয়ে বললেই তো হতো, শুধু শুধু এতক্ষণ এত বকবক করলেন। যাক বাবা, এখন অন্তত বুঝেছে কিছুটা। কিছু কি বললেন আমাকে? তোকে কোনো কিছুই বলিনি, চুপ থাক। এরপর কিছুক্ষণের মধ্যে ওরা বাসায় আসে। বাড়িটা দেখে আকাশ তো অবাক হয়ে যায়, কেননা বাড়িটা ছিল অনেক বড়। ভেতরে যাওয়ার সময় ব্যাগ এটা কে নেবে? কোন ব্যাগ? আমার হাতে থাকা ব্যাগটা। নিজের ব্যাগ নিজে নিয়ে বের হও। তাছাড়া তুই একটা কথা বলতো, কি কথা? তোর শরীর তো ঠিকই আছে, সামান্য 2টা ব্যাগ নিতে পারছিস না? আচ্ছা নিতেছি আমি সব ব্যাগ। ব্যাগ নিয়ে ভেতরে আসে। ভিতরে ওর চাচা চাচিকে সালাম দেয়, ওনারাও আকাশের সাথে কথা বলতে থাকে। তা আকাশ, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়নি, কিন্তু চাচা ও আমাকে চাও খেতে দেয়নি। আচ্ছা তুমি বসো, আমি চা আনতেছি। ইরা ওর ব্যাগগুলো রুমে দিয়ে আয়। আর আকাশ, তুমি ইরার সাথে রুমে যাও, ও তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিবে। আমাকে কি কুলি মনে হয় তোমার মা? তুমি তো ওপরেই যাচ্ছিস, ওকে রুমটা দেখিয়ে দে। ছেলে একটু ফ্রেশ হয়ে নিক, ততক্ষণ আমি নাস্তার জন্য চা করে দিই। দেখো আমু, আমি পারবো না। দেখছেন ছোটো মা, ও পুরো রাস্তায় আমাকে বকাঝকা করেছে। ওই এত বড় দামড়া ছেলে তুই, তোকে আমি বকাঝকা করব কি করে? এত কথা শুনতে আমি চাই না, তুই ওকে রুম দেখিয়ে আয়। অনেকটা বিরক্ত নিয়ে আকাশকে রুম দেখিয়ে দেয় ইরা। ওর রুমে চলে আসে। রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে নেয়। অনেকটা পথ জার্নি করে এসেছে, সেই জন্য আকাশ শুয়ে আছে। অন্যদিকে ইরা নিচে নামে। ইরা, আকাশের চাটা দিয়ে আয়। আম্মু, তুমি কি আমাকে বলতেছো? তোকেই বলছি। বাসায় এত লোক থাকতে ওই ছেলেটাকে আমি কেন চা দিয়ে আসবো? ও তো চাচাতো ভাই, তুই যদি এরকম করিস ছেলেটা তো অনেক দুঃখ পাবে। সে যা ইচ্ছে ভাবুক, তোমরা ওই ছেলেকে নিয়ে এত আদিক্ষেতা দেখাচ্ছ কেন? ইরা, তুমি কি ভুলে গেছো ও তোমার বড় চাচার ছেলে? ভুলিনি বলেই তো ওকে সহ্য করে যাচ্ছি আমি, নয়তো অনেক আগে বের করে দিতাম। ইরা, তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছো। তোমরা জানো আমি এরকম ছোট লোক আর খ্যাত ছেলেকে দেখতে পারি না, তারপরেও তোমরা কেন যে। ইরার মা, তুমি বরং দিয়ে এসো, ওর নাস্তা করা হয়ে এলে ওকে নিয়ে নিচে এসো, একসাথে আমরা বসে কথা বলবো। আচ্ছা আমি যাচ্ছি। ইরার আম্মু চলে যায় নাস্তা নিয়ে। নাস্তা করার পরে আকাশ, ইরার কথায় কোনো কিছু মনে করো না। ও এখনও ছোট, তাছাড়া ও শহরে বড় হয়েছে, ওর একটু অন্যরকম তো থাকবেই। আচ্ছা তুমি তাহলে নিচে নামো, আমরা একসাথে বসে কথা বলবো। আচ্ছা ছোটো মা। কিছুক্ষণ পর নিচে নামে। নিচে নেমে আকাশ সবার সাথে কথা বলতে থাকে। তখন অবশ্য ইরা ওখানে ছিল না, ওনারা পারিবারিক আলোচনা করতে থাকে। কিছুটা সময় যাওয়ার পরে আকাশ, তুমি তো ঠিকভাবে পোশাকও নিয়ে আসোনি। একটা কাজ করো, আমি ইরাকে বলে দেবো, ও তোমাকে নিয়ে শপিং করিয়ে নেবে। কখন যাব? ইরাকে বলে দেখি ও কখন যেতে পারবে, তারপর তোমাকে জানাবো। তুমি বরং রুমে এসে এখন ঘুমাও। ঠিক আছে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় যখন খাবার খেতে বসে সবাই, তখন ইরা, তুই কি কাল ফ্রি আছিস? কেন আব্বু? আকাশকে নিয়ে একটু শপিং করতে যাবি। আমি কেন ওকে নিয়ে শপিং করতে যাব? ও তো তেমন শার্ট প্যান্ট আনেনি, সেজন্য ওকে শপিং করিয়ে দিবি। ইরা কোনো মতে হ্যাঁ বলে, কেননা মুখের উপরে না বলে দিলে ওনারা অনেক দুঃখ পাবে সেই জন্য। পরের দিন সকালে আকাশকে নিয়ে বের হয় শপিং মলে। আই শোন,
ওখানে এসে কোনো উল্টাপাল্টা কিচ্ছু করবি না, মনে থাকে যেন। আমি চুপ করে থাকবো। ওটা পারলে তো ভালোই হয়। আমি যা যা কিনে দিব তা চুপচাপ নিতে থাকবি। তোর কোনো পছন্দ থাকলে সেটা বলবি, কিন্তু দাম দেখে আবার উল্টাপাল্টা কথা বলবি না, আমি কোনো কথাই বলবো না। মনে থাকে যেন। কিছুক্ষণের ভিতরে ওরা চলে আসে শপিং মলে। ওখানে ওরা একটা শপে আসে। এত বড় দোকানে এত আমি কখনো আসি না। আসতে বল, কেউ শুনে নেবে। একদম চুপ থাক। আচ্ছা, তাই থাকবো। একটু পরে ইরা ওর পছন্দ মতো কিছু কিনে দিতে থাকে। আকাশও সেগুলো ওর কাছেই রাখে। কিছুক্ষণ পর এগুলো পরে আয়, দেখ ঠিক মতো তোর ফিটিং হয় কি না। কথাটা শুনেই আকাশ ওখানে ওর শার্ট খুলতে যাবে, তা ইরা দেখে। কি করছেন এটা? আপনি তো বললেন পরে দেখার জন্য, তাই বলে এখানে তো পড়তে বলিনি। কিন্তু এখানে ছাড়া আর পর্ব কোথায়? হায় আল্লাহ, এই কোন জায়গায় আসলাম আমি? এই ছেলে তো দেখি আমাকে পাগল করে দেবে। কি হলো, চুপ করে আছেন কেন? আয় আমার সাথে। আকাশকে সাথে করে ট্রায়াল রুমে যায়। রুমটা দেখিয়ে দেয়। ভিতরে এসে পরে দেখতে থাকে। অন্যদিকে অন্য ট্রায়াল রুম থেকে রিয়া বের হয়। রিয়া তো ইরাকে দেখে, কি রে, তুই এখানে কেন? আর আগে এটা বল, তুই এখানে কেন? আমি তো এসেছি আমার জন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু তুই এখানে দাঁড়িয়েছিস কেন? আমি তো এমনিতে এসেছি এখানে। কি হয়েছে সত্যি করে বলতো। কই কিছু হয়নি তো। এদের কথার মাঝে আকাশ বের হয়ে আসে সবটা হাতে নিয়ে। এসে ইরাকে বলে, কি সব কিনলে? এত টাইট, আমি তো এগুলো পরে হাঁটতেও পারবো না, তার উপর এত দাম এগুলা। তার চেয়ে ভালো হবে আমরা বাহিরে ফুটপাত থেকে নিয়ে নেব। কথাটা বলতে থাকে। অন্যদিকে ইরা যে বারবার আকাশকে চুপ থাকার জন্য বলে তা খেয়ালও করছে না। রিয়াও অবাক হয় ছেলেটাকে ইরার সাথে এইভাবে কথা বলা দেখে। সেজন্য, দোস্ত, কে এই ছেলে? তার আগে এটা বলুন আপনি কে? আমি কে সেটা পরে বলছি। এরা কে এই খ্যাত ছেলে, আর তোর সাথে এগুলো কি কথা বলছে? দোস্ত, ওর কথা বাদ দে। বাদ কেন দিব বল। সেটাই তো, বাদ কেন দেবে? আচ্ছা আমি কে বলুন তো? আমি ইরার বান্ধবী, তা তুই কে? থাক না ওর কথা। থাকবে কেন বলতো? একটা ছেলে তোর সাথে এইভাবে কথা বলে যাবে, আমি সেটা চুপ করে শুনবো? তুই ভাবলি কি করে? এই এই ছেলে, বল তুই কে? আমার নাম পারভেজ হোসেন আকাশ, আর আমি ইরার। রিয়া, ও হচ্ছে আমার বাড়ি দেখাশোনা করে। কিন্তু তুই ওকে নিয়ে এখানে কেন? বাবা বলেছে ওকে কিছু শপিং করিয়ে দিতে। তুই তো জানিস আমি বাইরে থেকে কোনো কিছু কিনতে পারি না। সেটা তো জানি। আচ্ছা তুই আমার সাথে চল, আমরা কিছু খেয়ে নেব। তো আমাকে কি নিবেন না? ইরা, নিয়ে চল এটাকেও। এদিকে ইরা তো কোনো কিছুই ভেবে পাচ্ছে না কিভাবে আকাশের থেকে নিজেকে দূরে রাখবে। কিছুক্ষণ পর ওরা শপিং মলে ক্যান্টিনে এসে খেতে থাকে। ইরা আর রিয়া তো গল্প করতে করতে দিন পার করে দিচ্ছে। তখনই আকাশের মোবাইলে একটা কল আসে। তবে আকাশের আইফোন দেখে ইরা একটু বেশি অবাক হয়। কলে কথা বলার জন্য একটু সাইডে চলে যায়। ইরা, এই খ্যাত ছেলেটার কাছে এই মোবাইল? আমি নিজেও তো তাই দেখতেছি। আচ্ছা, ওর পরিচয় তো সবটা বললি না। ইরা সবটা পরিচয় বলতে থাকে। সবটা শোনার পরে রিয়া একটু বেশি অবাক হয়। তারপর, আচ্ছা, তুই যদি চাস ওকে বাসা থেকে বের করে দিতে পারবো। সেটা কিভাবে? আমি তোর বাসায় কাল বাদে পরের দিন আসবো, তখন বলবো সবটা। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণের মধ্যে আকাশ কথা শেষ করে ওখানে আসে। তবে কিন্তুটা চিন্তিত দেখাচ্ছিল ওকে। কি ব্যাপার, এত চিন্তিত কেন? চিন্তিত বলতে কিছু মনে করবেন না তো একটা কথা বললে? কি কথা বল। তুই আবার ওকে প্রপোজ করবি না তো? তুই কি ফাজলামো বন্ধ করবি? ওই তুই বল। এই শপিং মলে 3টা দোকানে বোমা রাখা আছে। কি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা কিন্তু ঠিকই আছে। শপিং মলের ভিতরে বোমা আসবে কি করে? সে যেভাবেই আসুক না কেন, এসেছে। আমাদের এখান থেকে বের হতে হবে, আর 30 মিনিট পরই বোমাগুলো ফাটবে। ইরা, তোর চাচাতো ভাই মনে হয় ড্রিঙ্কস খেয়ে আবল তাবল বলা শুরু করে দিয়েছে। আমারও তো তাই মনে হয়। দেখো, এখানে থাকলে বিপদ হতে পারে, আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। আমরা না হয় চলে যাব, কিন্তু এতগুলো মানুষ, তাদের কি হবে? পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে। ওনারা এসে বাকিদের এখান থেকে বের করবে। আমি বললে তো কেউ এখান থেকে বের
হওয়া তো দূরের কথা, বিশ্বাসই করবে না, যেমনটা আপনারাও করছেন না। ঠিক তাই। তা তোকে কে বললো যে এই সব কথা? আর কে কল করছিল? কল কে করেছিল তা আপনাদের না জানলেও চলবে। এখন চলুন, বের হতে হবে এখান থেকে। আমরা কোথাও যাচ্ছি না। এই দিকে কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে সবাইকে এখান থেকে বের হতে বলে। পুলিশ এসে বলাতে ওরা একটু অবাক হয়। রিয়া চল আমরা বের হই। ওরা এখান থেকে বের হয়ে যায়। আকাশকে নিয়ে ইরা ওর বাসায় চলে আসে। বাসায় এসে ওর বাবা মাকে সবটা বলে। ওনারা শুনেও কিছু অবাক হয়। অন্যদিকে পুলিশ বোমাগুলো খুঁজে পায় আর বোমা স্কোয়াড সেই বোমাগুলো নষ্ট করে দেয়। সবটা খবর ডেভিল জানার পরেই এটা হতে পারে না। কি হয়েছে বস? আপনি এরকম করছেন কেন? তোরা বুঝতে পারছিস না কেন আমি এরকম করতেছি? না বস। টিভিতে থাকা নিউজটা দেখ, তাহলে বুঝতে পারবি আমি কি বলতে চেয়েছি। ওরা ও খবর দেখতে থাকে। অন্যদিকে আকাশ রুমে বসে আছে, সাথে ভাবতে থাকে কারা এই কাজটা করতে পারে। এই নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে ইরাও ওর রুমে বসে ভাবতে থাকে কে কল করেছিল আকাশকে। আচ্ছা, ওর মতো একটা গ্রাম্য খ্যাত ছেলেকে কে কল দিয়ে এই কথাটা বলল? যদি বলারই হতো তাহলে বাকিরা কেন জানতে পারলো না? আচ্ছা, কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। 2 দিন পরে ইরা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তখন ইরা, তুই কি ভার্সিটিতে যাচ্ছিস? হ্যাঁ, কেন আব্বু? আকাশকেও নিয়ে যা। ছেলেটা আসার পরে ঠিকমতো এই শহরটা ঘুরেও দেখতে পারেনি। ওকে নিয়ে আমি কেন বের হব বলো তো? তাছাড়া ওই ছেলে কি কাজে এসেছে, কতদিন থাকবে, এসব কোনো কিছুই তুমি আমাকে জানালে না। তাছাড়া তুমি এটা বলো, ওই ছেলে যাবে কখন এই বাসা থেকে? ও যাবে মানে? যাবে মানে এই বাসা থেকে কবে বের হবে? ওই বাসায় থাকলে সমস্যা কি হচ্ছে? এরা তোর বাবাই তো ঠিক বলতেছে, ও এই বাসায় থাকলে সমস্যা কি? আম্মু, তুমিও দেখি একই কথা বলতেছো। ঠিকই তো বলেছি। আমি বাসায় একা একটা মেয়ে, ও একা একটা ছেলে। তোমরা মাঝে মাঝে বাইরে যাও, আমি একাই থাকি এখানে বাসায়। তার উপর ওই ছেলে, বুঝতে পারছো কি হতে পারে? দেখ, ও কিন্তু যথেষ্ট ভালো ছেলে। এই ভালো ছেলেটাই যেদিন আমার সর্বনাশ করে বসবে সেই দিন তোমরা বুঝতে পারবে। ও এতটাও খারাপ না যে তোর ওপর ঝাঁপিয়ে পড়বে। তুই নাস্তা কর, আমি ওকে রেডি করে নিচে নামার জন্য বলছি। ছেলেটা বাহিরে কোনো কিছুই টেনে না, একা একা ঘুরবে যে তারও পারছে না। ও কি কচি খোকা যে হারিয়ে যাবে? দেখ, ওকে নিয়ে ভার্সিটিতে যাবি, তারপর কোনো রেস্টুরেন্টে খাওয়াবি, এরপর কোথাও নিয়ে ঘুরে আসবি। এত জায়গা যে ঘোরাতে বলতেছো, এত টাকা কে দিবে শুনি? তোর হাত খরচের জন্য প্রতি মাসে 50,000 করে দেয় তোর আব্বু। সে টাকায় কি হবে না? না, হবে না। আচ্ছা, আমি আরো 30,000 দিব, তুই খা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ইরার মা উপরে এসে আকাশকে রেডি হয়ে নিচে নামতে বলে। 10 মিনিট পরে আকাশও নিচে নামে। তবে আকাশকে দেখে মোটেও চেনাই যাচ্ছে না, কেননা নতুন শার্ট প্যান্টে একদম স্মার্ট লাগতেছে। এইটাই কি ওই খ্যাত ছেলে? তোর কি মনে হয়? তোকে যা যা বলেছি সেইগুলো যেন মনে থাকে। কোনো উল্টাপাল্টা কিছু করবি না, বলে দিলাম। কিছুই করবো না আম্মু। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে চলে আসে ভার্সিটিতে। একটু পরে গাড়ি থেকে নামবে, তখনই রবি আর রনির সাথে আকাশের ধাক্কা লাগে। এতে ওরা তো অনেক রেগে যায়। ওই, তুই কি চোখে দেখিস না? চোখ দুটো খুলে ফেলতে ইচ্ছে হচ্ছে। তাহলে চল ওকে নিয়ে সাইডে যাই। ওরা আকাশকে নিয়ে সাইডে যাওয়ার জন্য হাত ধরবে, তখনই রনি, রবি, কি হচ্ছে? আরে ইরা, এই ছেলেটা কে? আমার গ্রামের খ্যাত চাচাতো ভাই। কিন্তু দেখে তো এখন খ্যাত বলে মনে হচ্ছে না। 2 দিন আগে একটু মানুষ করেছি, তাই এরকম দেখাচ্ছে। ও তাই বল। তা কি করেছো? আরে গাড়ি থেকে নেমে আমার পায়ের উপরে পা দিয়ে বসেছে। ব্যথা কি বেশি পেয়েছিস? অতটা বেশি না, তোর চাচাতো ভাই বলে ছেড়ে দিলাম এবারের মতো। নয়তো কি করতেন শুনি? ওই যে সাইডে নিয়ে এমন মার মারতাম, নিজের পায়ে হেঁটে গাড়িতে ওঠার তো দূরের কথা, দাঁড়াতেও পারবি না। ও তাই নাকি? সেটাই, শুধু ইরা চাচাতো ভাই বলে বেঁচে গেলি। দেখলি তো, আমার চাচাতো ভাই বলে কথা। ওরা তোকে দয়া করতেছে, তাহলে ভেবে দেখ আমি না থাকলে তোর কি অবস্থা হতো। কি আর হতো, ওরা দুজনে মার খেয়ে নিচে পড়ে থাকতো। ইরা, তোর চাচাতো ভাই কিন্তু আমাদের অপমান করতেছে। বেশি কথা বললে তোদের দুজনকে এখানে মারা শুরু করব। এই কি হচ্ছে এসব?
আমি তোকে বাঁচাতে চেয়েছি, আর তুই তো দেখি মার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। কে কাকে মারে তা তো লড়াই করার পরই বোঝা যাবে। এই বলে ওদের দুজনে নিয়ে একটু সাইডে আসে। তারপর ওদের দুজনকে একাই মারতে থাকে। এরকমভাবে মারতে থাকে ওরা ঠিকমতো বসতেও পারছে না। অন্যদিকে ইরা তো পুরোই অবাক। ততক্ষণে ওখানে রিয়া এসেও নিজেও অবাক হয়। কি রে, তোর চাচাতো ভাই তো ভালোই মারামারি পারে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু ও মারামারি কিভাবে করতেছে দেখে তো একদম হিরো স্টাইল লাগতেছে। কথা কম বলে আগে ওকে থামা, নয়তো তুই কি জানিস না রনি আর রবির বাবা ক্ষমতা সম্পর্কে? তাড়াতাড়ি করে চল তাহলে। ওরা দুজনে এসে ইরা আকাশকে একটা সাইডে নিয়ে যায়, রিয়া বাকি দুজনকে সাইডে নিয়ে যায়। ইরা, তোর চাচাতো ভাইকে কিন্তু আমি দেখে নেব। তোর চাচাতো ভাই বলে ওকে কিন্তু জানে মারবো না, এক কথায় প্রতিবন্ধী বানিয়ে ওকে রেখে দিব। এই বড় বড় কথাগুলো অন্য কোনো জায়গায় এসে বলিস। তুই কিন্তু বাঁচবি না বলে দিলাম। একটুর জন্য তো তোদেরই প্রাণ যাচ্ছিল, আর তোরা কি না আমার প্রাণের পিছনে পড়ে আছিস? তোরা যা, এখন মাথা গরম করিস না, আমরা এই দিকটা দেখছি। যা করিস না কেন ঠিকভাবে দেখিস। পরিস্থিতি কিছুটা শান্ত হলে রবি আর রনি তো চলে যায়। অন্যদিকে ইরা আকাশকে নিয়ে ওর ক্লাসে আসে, এসে ইরার পাশে বসে যায়। আমার পাশে বসতে কে বলেছে? অন্য কোথাও তো জায়গাও নেই। ঠিক আছে, চুপ করে বসে থাকবি, কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ঠিক আছে, বলবো না। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসে, ক্লাস করাতে থাকে। ক্লাস শেষ হলে ওরা তিনজন আসে রেস্টুরেন্টে। ওখানে খাবার খাওয়ার সময় চামচের বদলে আকাশ হাত দিয়ে খাচ্ছে, সেই জন্য। ওই কি করছিস তুই? আমি তো খাচ্ছি। তাই বলে হাত দিয়ে কেন খাচ্ছিস? হাত দিয়ে না খেয়ে তো খাবো কিভাবে? সামনে যে এতগুলো চামচ তোকে দিয়েছে, সেই চামচ দিয়ে খেতে পারিস না? তুই কাকে কি বলছিস? ও গ্রামের ক্ষেত, ও কি করে চামচ দিয়ে খাবে বল? আমার তো মান সম্মান শেষ করে দিল। আশেপাশে সবাই কিভাবে তাকিয়ে আছে দেখ। আমরা আমাদের মতো করে খাই, ও নিজের মতো করে খাক। খাবার টেবিলেই কল আসে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, আমাকে এখন বের হতে হবে। তুই বের হবি মানে? জরুরি কাজে আমাকে একটা জায়গায় যেতে হবে। তুই তো ঠিকভাবে কোনো কিছু চিনিসই না, তাহলে যাবি কি করে? আর যাবি কোথায়? যাবো কোথাও তা তো জানি না। নিচে গাড়ি আসবে, গাড়ি আসলেই ওই গাড়ি করে চলে যাব। কি, তোকে নিতে গাড়ি আসবে? গাড়ি আসা পর্যন্ত আমি বরং খাবারটা খেয়ে নিই। তুই ফিরবি কখন? সন্ধ্যার আগে আমি ফিরবো। আবার দেখছি একা একা হারিয়ে যাস না। আরে না। কিছুক্ষণ পর দুটো কালো গাড়ি এসে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। ওরা এসেই কল দেয়, সেজন্য আকাশ বেরিয়ে পড়ে। ইরা আর রিয়া তো অবাক হয় এত দামি গাড়ি দেখার পরে। অন্যদিকে আকাশ তো চলে যায়। এইদিকে, আচ্ছা চল আমরা কোনো শপিং মল থেকে ঘুরে আসি। 2 দিন আগেই তো শপিং করলি। আরে বেশি কিছু নিব না। কম কি কিনবি শুনি? রিয়া ইরার কানে কানে কিছু বলে, সেগুলো শুনে ইরাও তেমন কিছু বলেনি। তারপর ওরা দুজনে চলে আসে শপিং মলে। অন্যদিকে আকাশ কোথায় গেল তা আপনারা এখনই জানতে পারবেন একটু পরে। স্যার, আমরা তাহলে এবার বের হব কি? সব কিছু নিয়েছে তো? সব কিছু নেওয়া শেষ। তাহলে চলো আমরা এবার বের হই। ওরা বের হয়ে একটা শপিং মলে আসে, কেননা ওই মলে একটা সিনেমা হল আছে। যেভাবে অনেক লোককে বন্দি করে রাখা হয়েছে, ওই শপিং মলে এসে ভেতরে যেতে থাকবে। তখন ইরার সাথে আকাশের ধাক্কা লাগে। সরি, আমি আপনাকে দেখতে পাইনি। কথাটা বলে আকাশের দিকে তাকায়, কিন্তু ইরা আকাশকে চিনতে পারেনি, কেননা আকাশের পুরো শরীর কালো পোশাকে ঢাকা ছিল। তার উপর মাথায় একটা কালো হেলমেট, সাথে চোখে কালো চশমা। এক কথায় হেলমেট ভিতরে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এইদিকে ইরাকে এখানে দেখে আকাশ তো একটু বেশি অবাক হয়। আপনারা এখান থেকে বের হন এখনই। সরি তো বলছি, তারপরও বের করে দিবেন? আসলে এখানে কিছু লোককে জিম্মি করা হয়েছে, ওদের ছাড়ানোর জন্যই এখানে আসা। সেজন্য আপনাদের জীবন বিপদের মুখে পড়তে পারে। রিয়া, এখন কি করবি? কি আর করব, এখান থেকে চল তাহলে। ওই দিকটা দিয়ে বের হয়ে যান। ওরা তো বের হয়ে যায়। অন্যদিকে আকাশ ভেতরে আসে, লোকজন নিয়ে ওরা ভেতরে এসে দেখে অনেক পুলিশও ওখানে ছিল। আসলে হল ছিল একদম টপ ফ্লোরে, সেই জন্য নিচে থাকা অনেকেই কিছু বুঝতে পারেনি। এরপর লোকেদের আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্যার পরিস্থিতি বলতেছে ভিতরে প্রায় 200 জন লোক আছে, আর ওদের মধ্যে 15 জন আছে ওই গ্রুপের। ওরা কি চায় তাকে বলেছে? এখনো কিছু বলেনি। টাকা অথবা কাউকে মুক্তি দেওয়ার জন্য কোনো কিছু বলেছে কি? না স্যার, তবে একটা কথা। কি কথা? ওরা আসলাম নামে একজনকে ছাড়ার কথা বলছিল। কোন আসলাম? আসলাম একটা লোকের নাম। 2 বছর আগে আপনি যাকে গ্রেফতার করেছিলেন। এখন সবটা বুঝতে পেরেছি আমি। তাহলে একটা কাজ করো, ভিতরে তো ক্যামেরা আছে, ওটা চালু করার ব্যবস্থা করো। কিন্তু স্যার ভেতরে তো অন্ধকার, ঠিকভাবে কোনো কিছু দেখাও যাবে না। সমস্যা নেই, যা হওয়ার দেখে নেব। এই বলে সিসিটিভি দেখতে থাকে। ওখান থেকে কিছু লোকদের চিন্তিত করে। তারপর ওরা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে, কিভাবে কি করবে না করবে সবটা ভাবতে থাকে। কিছুক্ষণ পরে তাহলে বুঝতে পেরেছো তো সবটা? জি স্যার। তাহলে এবার সবাই কাজে লেগে পড়ো। কিন্তু আমাদের কাজ কি? আমরা যাদের বের করব তাদের এখান থেকে নিরাপদে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে ওরা এক এক করে ভেতরে ঢোকে। ওখানে 15 জনের মতো লোকের হাতে বন্দুক ছিল। ওই তোরা কে? আমরা কে সেটা তোকে পরে বলতেছি, আগে এটা বল, আসলামকে যদি ছেড়ে দিই তাহলে কি ওদের ছেড়ে দিবি? ছেড়ে দেব। ঠিক আছে, তাই করতেছি। কিন্তু তোমরা তো তোমাদের কথা রাখবে, তা আমরা বিশ্বাস করব কি করে? মানে ঠিক বুঝলাম না। পরে বলতেছি। এখান থেকে কিছু লোককে তোরা ছেড়ে দে, বাকিদের তোদের কাছে রেখে দে। তার উপর আমরা তো আছি। তোরা আবার কোনো উল্টোপাল্টা কিছু করবি না তো? আরে না। এরপর কৌশলে প্রায় 150 জন লোককে বের করে এনেছে। তার মধ্যে বেশিরভাগ ছিল মেয়ে আর যারা নতুন বিয়ে করেছে। এরকম দেখে অনেক জুটিকে বের করেছে ওখান থেকে। একটু পরেই তোদের কথা তো রেখেছি, এবার তোরা নিজেদের কথা রাখ। ঠিক আছে। কাকে যেন কল দেয়, কল দিয়ে কথা বলতে থাকে। 10 মিনিটের মধ্যে আসলামকে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই ওকে তো ছেড়ে দিয়েছি, এবার তোরা বল কি করবি? আমরা ওনার সাথে কথা বলবো। এই যে কথা বল। লোকেরা আসলামের সাথে কথা বলতে থাকে। কথা বলার কিছুক্ষণ পরে আমরা আমাদের কথা রেখেছি, এবার তোরা এদের ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। কিন্তু তোরা আবার হামলা করবি না তো? আমরা কোনো হামলা করব না, তোরা যেতে পারিস। ওই লোকগুলো ওখানে থাকা কিছু লোকদের মাথায় বন্দুক ধরে ওখান থেকে বের করে শপিং মলের ছাদে নিয়ে আসে। এবার হচ্ছে আকাশে নতুন খেলা, কেননা আশেপাশে অনেক বিল্ডিং ছিল যেখানে স্নাইপার লুকানো ছিল। আর ওরা 15 জনকে টার্গেট করে রেখেছে। শুধু আকাশের অর্ডারের বাকি। ওই আমাদের হেলিকপ্টার কোথায়? হেলিকপ্টারের কথা তো বলনি। 20 মিনিটের ভিতরে হেলিকপ্টার চাই আমার। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। এদিকে কল দেয় ওই স্নাইপার লোকগুলোকে, ওদের শার্ট রেডি করে রাখার জন্য বলে। ওরাও তাই করতে থাকে। 1 মিনিটের মধ্যে ওখানে 15 জনের হেডশট করে মেরে ফেলা হয়। অন্যদিকে আসলামকে তো আরও আগেই মেরে ফেলেছে, কেননা আসলামকে ভয় দেখিয়ে এরকমটা বলিয়েছে যেন ওরা বিশ্বাস করতে বাধ্য হয়। কিছুক্ষণ পরে এদের নিয়ে যাব কে? এদের সবাইকে নিয়ে যাও, আমি একটু বের হব। কি হয় না হয় তা আমাকে জানিয়ে দিও। জি স্যার, জানাবো। অন্যদিকে ইরা আর রিয়া বাসায় আসে। ওদের দুজনকে দেখে, কি রে ইরা, আকাশ কোথায়? জানি না কোথায় গেল। জানিস না মানে? আন্টি ওর কল আসলো, তারপর ওখান থেকে চলে গেল। বললো তো আস্তে আস্তে রাত হবে। ছেলেটা ঠিক মতো কিছুই ছিল না, আর তোমরা ওকে একা রেখে চলে এসেছো। এত বড় একটা ছেলে, ও যদি রাস্তাঘাট না চিনে তাহলে আর কি করার? তাছাড়া তোমরা দুজন ওই ছেলেকে নিয়ে এরকম পড়ে আছো কেন? মনে হচ্ছে ও এই বাড়ির জামাই। ঠিক ধরেছিস, ও এই বাড়ির জামাই হবে। এই বাড়ির জামাই কি করে হবে? তোর সাথে আকাশের বিয়ে, আর আকাশ এখানে এসেছে তোকে দেখার জন্য। যদি ওর তোকে পছন্দ হয় তাহলে তোর সাথে ওর বিয়ে দিব। তোমার কি মাথা ঠিক আছে আম্মু? ওকে দেখতে খারাপ নাকি? ওর মতো একটা গাইয়া খ্যাত ছেলেকে আমি বিয়ে করব? এটা তুমি ভাবলে কি করে আম্মু? তুই বিয়ে করবি কি করবি না সেটা পরে ভেবে দেখবো, এখন ওপরে যা। আর তোর বাবাকে কল দিয়ে আকাশকে খোঁজার ব্যবস্থা করতেছি।
ইরা তো রেগে রুমে চলে আসে। অন্যদিকে ইরার মা রফিক চৌধুরীকে কল দিয়ে আকাশকে খোঁজার জন্য বলে। এদিকে রিয়াও রুমে আসে। এসেই ইরা, তোর বাবা মা এটা কি বললো? সে যাই বলুক, ওর মতো খ্যাত একটা ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই ছেলেকে যদি তোর বাবা মার সামনে খারাপ বানিয়ে দিই তাহলে কেমন হয়? আইডিয়া তো মন্দ হয় না, কিন্তু কিভাবে কি করব বলো তো? তুই রুমে একা থাকবি, তারপর ওই ছেলেকে তোর রুমে ডেকে এনে মিথ্যা একটা নাটক তৈরি করবি, যেন সবাই বিশ্বাস করতে রাজি হয় ওই ছেলে তোর সর্বনাশ করতে চেয়েছে। এতে ওর সাথে তোর বিয়ে ওনারা দিবেই না। তোর মাথা আর মুন্ডু। কি বলিস? এটা তো ভালো বুদ্ধি। এরকম হলে উল্টো তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেবে, ভাববে আমি তো এখন খারাপ হয়ে গেছি, সেই জন্য ওর সাথে বিয়ে দিয়ে দিবে। তাহলে আর কি করা যায়? আচ্ছা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তোর মতলব কি বলতো? আমার জায়গায় তুই অভিনয়টা কর, তাহলে আমি বাবা মাকে বুঝাতে পারবো। কিন্তু তোর বাবা মা যদি ওই ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে? তোর সাথে কেন দিবে? তুই শুধু অ্যাক্টিং করে যা, বাকিটা আমি সামলে নেব। কিন্তু কখন করবো অ্যাক্টিং? আরো কয়েকটা দিন যাক, এর ভিতর দেখি ওকে বকাবকি অপমান করে বের করতে পারি কিনা। যদি এতেও কাজ না হয় তাহলে তুই তো আছিসই। ঠিক আছে, দেখ তাহলে। আমি তাহলে চলি এখন। আচ্ছা, যা তাহলে। রিয়া তো চলে যায়। রাত 8টায় আকাশ বাসায় ফেরে। তখন ইরার বাবা মা তো আকাশের সাথে কথা বলতেই থাকে, কোথায় গিয়েছে, কি কি করেছে, এই সব কিছু জানতে থাকে। এর মধ্যে ওখানে ইরা চলে আসে। তোমাদের কি আর কোনো কাজ নেই? আমরা আবার কি করলাম? ওকে নিয়ে এত আদিক্ষেতা দেখাচ্ছ কেন বুঝি না আমি। তোর এতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে আমার। কি সমস্যা তোর? সেটা বাদ দাও, এখন এইটা বলো, ও এই বাড়ি থেকে কখন যাবে? ও এসেছে এখানে থাকতে, তাহলে ও কেন যাবে এখান থেকে? তোমরা কেন বুঝতে চাচ্ছ না? আমি ওর মতো খ্যাত একটা ছেলেকে নিতে পারছি না। ওকে নিয়ে বের হতে আমার ঘৃণা হয়, কেমন একটা খারাপ লাগা কাজ করে। কথাটা বলার পরে রফিক চৌধুরী ইরাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ইরা তো কান্না করতে করতে রুমে চলে যায়। আকাশ, তুমি ওর কথায় কোনো কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, ও তো শহরে বড় হয়েছে, সেজন্য এরকম করবে, স্বাভাবিক। যাক, তুমি অন্তত বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি তাহলে রুমে এসে রেস্ট নাও। রুমে না এসে ইরার রুমে আসে। এসে দেখে ইরা চোখের পানি মুছে নিচ্ছে। সেই জন্য আমার জন্য আপনাকে কষ্ট পেতে হয়েছে, এর জন্য আমি দুঃখিত। আমি 3 দিন পরেই বাসা থেকে চলে যাব। এরপর আপনার চোখের সামনেও আমি কখনো আর আসবো না, কথা দিলাম। এই বলে রুমে চলে আসে। অন্যদিকে ইরা রিয়াকে আজকের ব্যাপারটা জানায়। রিয়া তো শোনার পরে, তাহলে তো ভালোই। ও যদি চলে যেতে চায় তাহলে আর আমাদের কোনো নাটকই করতে হবে না। এইটাই ভালো হবে। যখন চলেই যাবে তখন আর কোনো ঝামেলা করতে চাই না ওর সাথে। তাহলে কি হয় বা না হয় আমাকে জানাস। জানবো। এই বলে ইরা শুয়ে পড়ে। পরের দিন আকাশকে নিয়ে ইরাকে বের হতে বলে। তখনই, বাবা, তোমাদের কি মাথা ঠিক আছে? যে ছেলেকে আমি সহ্য করতে পারি না, তোমরা সেই ছেলের সাথে আমাকে কেন বারবার একসাথে পাঠাও? আকাশ বলল ও আর 3 দিন থাকবে, সেজন্য এই 3টা দিন তুই ওকে সাথে নিয়ে ঘোরাঘুরি কর। ঠিক আছে, তবে 3 দিনের বেশি কিন্তু আমি ওকে কোনোভাবে মেনে নিতে পারবো না। ঠিক আছে। এদিকে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা পার্কে আসে। ওখানে আসার পরে, একটা প্রশ্ন করব কি? কি কথা বল। আপনার তো কোনো বয়ফ্রেন্ডও নেই? নেই। তো কি হয়েছে? আমাকে মেনে নিতে আপনার সমস্যা হচ্ছে কোথায়, তা যদি বলতেন। প্রথমত, তুই একটা গাইয়া, খ্যাত, মূর্খ একটা ছেলে। এর বাহিরে শহরে এসে কিভাবে চলাচল করতে হয় সেটা তুই জানিস না। আমি এগুলা তা জানলাম, কিন্তু একটা কথা জানার ছিল। কি কথা বল। আপনার কেমন ছেলে পছন্দ হয় বলেন তো? আমার কেমন ছেলে পছন্দ সেটা জেনে তুই কি করবি? বলেন তো শুনি। তোর জেনে কোনো কাজ নেই। যতগুলো দিন আছিস এখানে থেকে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখবি, এরপর গ্রামে চলে যাবি। এরপর তোকে যেন আমার আশেপাশও না দেখি আমি। চিন্তা করবেন না, আমি অনেক দূর চলে যাব। মনে থাকে যেন। এদিকে ওরা আড্ডা দিতে থাকে। তখন ইরার পানি তৃষ্ণা পায়, সেজন্য পানি আনার জন্য পাশে যায়।
ততক্ষণে ইরাকে একা পেয়ে কিছু ছেলে ওর দিকে আসে, এসেই বিরক্ত করা শুরু করে দেয়। ও সুন্দরী, একা নাকি? তোরা কে? আমি একা নাকি সাথে আরও কেউ আছে তা জেনে তোর কি কাজ? আরে যদি একা থাকো তাহলে আমরা তোমার সঙ্গ দেব। সে অবধি লাগবে না কোনো কিছু। হেই, তোরা এইটাকে নিয়ে চল এইখান থেকে। দেখ, ভালো হবে না বলে দিলাম। ওনারা কোনো কিছু করতে যাবে, ওখানে আকাশ চলে আসে। এসেই, কি ব্যাপার, তোমরা কারা? এখানে এসব কি শুরু করেছো? তা কি এখন তোমাকে বলতে হবে? বলতে হবে? তুই কোন হরিদাস পাল যে তোকে আমরা বলতে যাব? আমাকে নাই বলো, কোনো সমস্যা নেই, কিন্তু উনাকে কেন বিরক্ত করতেছো? এই মেয়েকে আমার ভালো লেগেছে সেই জন্য। তাছাড়া তুই মেয়েটার কে হোস তোর যে এখানে চলে এলি? ও আমার চাচাতো বোন। কি বলিস? তোর মতো একটা খ্যাত ছেলের চাচাতো বোন হয় এই মেয়েটি? তুই কি আমাকে বোকা পেয়েছিস? দেখুন, আপনাদের এত প্রমাণ দিতে পারবো না। এখান থেকে যাবেন নাকি আমি তোদের মেরে এখানে শুয়ে দিব। হো তাই নাকি? দেখি কি কি করতে পারিস তুই। এরপর শুরু হলো ওদের সাথে মারামারি। ওরা 4 জন ছিল, আকাশ একা ওদের মারতে থাকে, মেরে সবগুলোকে মাটিতে শুইয়ে দেয়। তা এখানেই বসে থাকবে নাকি উঠবে? ও হ্যাঁ, চলো। ওখান থেকে চলে আসে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। এরা এখনো আকাশকে ঠিক মতো সহ্য করতে পারছে না। 3 দিনের মাথায়, তোমরা না বলেছ ওই ছেলে চলে যাবে? বলেছিলাম তো। তাহলে এখনো কেন গেল না? কি বলিস, ও তো সকাল ভোরে চলে গেল। ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। নতুন করে আবার কি কথা বলো? তুই আকাশকে বিয়েটা করে নিলে কি এমন ক্ষতি হতো তোর? ওই ছেলেকে বিয়ে করে সারা জীবন গ্রামে থাকার কোনো ইচ্ছেও নেই আমার। আমার বান্ধবীগুলোর বয়ফ্রেন্ড দেখতে কত হ্যান্ডসাম, আর তার উপর কোনো কিছুর অভাব নেই ওদের। এই ছেলের কি এমন আছে যে ওকে বিয়ে করব? কখনো তো আমার বন্ধু বান্ধবীদের সামনে নিয়ে পরিচয় করে দিতেও পারবো না। একদিন দেখবি তুই নিজেই আকাশকে বিয়ে করার জন্য আমাদের কাছে কেঁদে কেঁদে বলবি। তুমি কি সিরিয়াস? আমি সিরিয়াস। এখানকার ঘটনা তো আপনারা শুনলেন। এবার চলুন আকাশের কি অবস্থা, ও কোথায় আছে, কি করতেছে, একবার ঘুরে আসি ওর কাছ থেকে। এদিকে আকাশ গ্রামে আসে, এসে ওর বাবা মাকে সবটা বলে। ওনারা সবটা শোনার পরে, তোর কি এমন দরকার ছিল নিজেকে এরকম ভাবে উপস্থাপন করার? উপস্থাপন না করলে তো জানতেই পারতাম না এই ঘটনাগুলো। আচ্ছা, এখন কি করবি তুই? আমার চাকরি যেটা করতেছি ওটাই করব। তার সাথে গ্রাম থেকে আমরা শহরে চলে আসব। এখানে এত স্মৃতি জড়িয়ে আছে আমাদের। আমাকে তো শহরে থাকতে হয়, কিন্তু তোমরা থাকো গ্রামে। আমার কি একা একা ভালো লাগে বলো? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কিছু জমি বিক্রি করে দিয়ে শহরে একটা বাড়ি কিনবো। এখন যে বাড়িটা আছে এই বাড়িতে আমরা মাঝে মাঝে এসে বেড়াতে পারবো। আচ্ছা, তুমি জমি বিক্রি করার ব্যবস্থা করো। কিন্তু এত জমি কি কিনবে বল? আচ্ছা, আমি কথা বলে দেখি, তোমরাও দেখো। আমি 3 দিন থেকে আবার শহরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই করিস। গ্রামে 3 দিন থাকার পরে পরের দিন আকাশ ওর অফিসে চলে আসে। ওখান থেকে হঠাৎ করে থানা থেকে একটা কেসের ব্যাপারে আকাশকে কল দিয়ে আসতে বলে। সেই জন্য থানায় আসে। এসে ওই কেসের ব্যাপারে কথা বলতে থাকে। অন্যদিকে রিয়া বসে আছে। তখনই রিয়ার মোবাইল চুরি হয়ে যায়। মোবাইল তো চুরি হয়ে গেল, চল থানায় এসে রিপোর্ট করে নিই। সেটাই ভালো হবে, চলো তাহলে। এদিকে ওরাও থানায় যেতে থাকে। থানায় এসে আকাশকে দেখতে পারবে তাই এরা ভাবতেও পারেনি। তবে সামনে যে আকাশকে দেখতে পাচ্ছে, এই আকাশ আর ওদের বাসায় থাকা আকাশের মধ্যে রাত আর দিনের মতো পার্থক্য। এ কি, তুই এখানে? এই যে, ওনাকে সম্মান দিয়ে কথা বলুন, নয়তো। ওনারা আমার পরিচিত। সরি স্যার। ঠিক আছে, তা তোমরা দুজন এখানে আসার কারণ কি? আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে, সেজন্য। ওনার মোবাইল 2 ঘন্টার মধ্যে উদ্ধার হওয়া চাই। আপনার মোবাইল নাম্বার বলুন। রিয়ার থেকে নাম্বার নিয়ে ট্রেস করতে থাকে। ট্রেস করা হয়ে গেলে 1 ঘন্টা সময় দিন, আমরা মোবাইল নিয়ে আসতেছি। ততক্ষণ আপনারা স্যারের সাথে ওই রুমে কথা বলুন। ঠিক আছে স্যার। ওরা তো চলে যায় মোবাইল আনতে। এদিকে এরা 3 জন একটা রুমে বসে আছে। ভাইয়া, আপনার লুক হঠাৎ করে চেঞ্জ হলো কি করে? কে বলেছে আমার লুক চেঞ্জ হয়েছে?
কি বলেন ভাইয়া? কয়েকদিন আগে যেভাবে দেখেছি এখন তো দেখি সবই তার উল্টো। তা এরা আপনার কিছু বলার আছে? ছোটো মা আর চাচা কেমন আছে? বাবা মা দুজনে ভালো আছে, কিন্তু তোমার এরকম চেঞ্জ হওয়ার মানে তো আমি ঠিক বুঝতে পারলাম না। সবটা বুঝে কোনো কাজ নেই, আমি যেমন আছি তেমনই খুশি আছি। আচ্ছা ভাইয়া, আপনার ফেসবুক আইডিটা কি পেতে পারি? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই ছবিগুলো আপনার। আচ্ছা লিখুন তাহলে, পারভেজ হোসেন আকাশ, এই নামটা সার্চ করুন, সবার উপরে দেখবেন নাম চলে আসবে, আর মোটামুটি 8,000 বেশি ফলোয়ার দেখবেন, তাহলেই চিনতে পারবেন। রিয়া তো আইডি সার্চ করে আকাশের ছবিগুলো দেখে আরো বেশি অবাক হয়। রিয়া, তুই কি বকবক করতে এসেছিস নাকি চুপচাপ বসবি? আরে অনেক দিন পরে ওনাকে পেয়েছি, একটু আড্ডা দেই। কয়েকটা দিন আগেও তো ওকে সহ্য করতে পারতাম না, আর এখন কি না? তখন তো ওনার এই লুকটাই আমি দেখিনি। তোর এই স্বভাব কি কখনো চেঞ্জ হবে না? আচ্ছা কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোন চলে আসবে। আসলে তো ভালো হবে। একটা প্রশ্ন করব কি? করেন। আপনি এখানে কেন? এসেছি তো কাজে, কাজ শেষ হলে বাসায় চলে যাব। বাসায় বলতে গ্রামে? গ্রামে কেন হবে, আমি তো ঢাকায় থাকি। কি ঢাকায় থাকতেন মানে? আব্বু যে বললো গ্রামে থাকে। গ্রামে বাবা মা থাকে, আমি মাঝে মাঝে গ্রামে যাই। এমনিতেই আমি ঢাকায় থাকি, আর এখান থেকে আমি পড়াশোনা করছি। তার মানে আমাদের বাসায় এসে আপনার সম্পর্কে যা যা বলা হয়েছিল সব কিছুই কি সাজানো ছিল? সাজানো ছিল, তবে আপনার বাবা মা অনেক কিছু জানে না। কীরকম? ওনারা জানে আমি গ্রামে থাকি বাবা মার সাথে, ওখানে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা দেখি, এইগুলো আর কি। আর কি কি জানা হয়নি? যেগুলো জানানো হয়নি সেগুলো এখন আর নাই বললাম, পরে কখনো যদি সময় পাই তখন না হয় বলবো। এখন বলতে সমস্যা কি? আমার মতো খেত ছেলের সাথে এমনিতে অনেকটা সময় কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন, এর বেশি কথা বলে আপনারই সম্মানে লাগবে। কথাটা শুনে এবার ইরারই মন খারাপ হয়ে যায়, কেননা ইরা তো আকাশকে কম অপমানিত করেনি, তার উপর কত খারাপ ব্যবহার করেছে তা আপনারা সবাই তো জানেন। এদিকে অফিসার মোবাইল নিয়ে আসে। এই নিন ম্যাম আপনার মোবাইল, এইখানে সিম নেই, ওরা সিম ফেলে দিয়েছিল। তাহলে মোবাইল পেলেন কি করে? ওটা আমাদের সিক্রেট। ধন্যবাদ আপনাদের, আমরা তাহলে এখন আসি। ইরা চল তাহলে। রিয়া ইরাকে নিয়ে যায়, অন্যদিকে আকাশ বাকিদের বলে দেয় কোনোভাবেই যেন আকাশের পরিচয় ওদের না বলে। কিছু ঘন্টা পরে ইরা তো বাসায় চলে আসে, তবে ইরার মুখটা আজকে অন্যরকম লাগছিল, সেই জন্য ওর মা জিজ্ঞেস করে, ইরা তো কিরকম লাগছে কেন? আম্মু, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? আমি আজকে আকাশকে দেখেছি থানায়। কি বলিস? তাহলে তোর বাবাকে খবর দে, ওকে ছাড়িয়ে আনতে হবে তো। তার কোনো দরকার হবে না, পুলিশ ওকে ধরার জন্য থানায় আনেনি। তাহলে কেন এসেছে? কেন এনেছে আমি ঠিক জানি না, তবে ওকে দেখে মনে হচ্ছে পুলিশ উল্টো ওকে সম্মান করতেছে। আমি তোর কথার মানে বুঝতে পারছি না। আমি নিজেই তো ঠিকভাবে বুঝতে পারছি না। এই দেখো আকাশের ছবি, যেটা আমি লুকিয়ে তুলেছিলাম। ওকে তো চেনাই যাচ্ছে না। ঠিক তাই, আমাদের বাড়িতে থেকেছে এরকম, এখন আবার থাকছে অন্যরকম। ওর মধ্যে আসলে কি এমন রহস্য লুকিয়ে আছে তা আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু তোরা কেন থানায় এলি? রিয়ার মোবাইল ছিনতাই হয়ে যায়, সেজন্য থানায় যাই আমরা। ওখানে পুলিশের বড় অফিসার আকাশের কথা মতো উঠে আর বসে, মানে আকাশ ওনাদের অর্ডার করে, ওনারা সেভাবে কাজ করতে থাকে। যেখানে মোবাইল 1 মাসও উদ্ধার করা হয় না, সেখানে আকাশের কথায় 1 ঘন্টায় মোবাইল উদ্ধার হয়ে যায়। তুই কি ওকে পছন্দ করে ফেলেছিস নাকি? এই নিয়ে আমি কিচ্ছু ভাবিনি, এমনিতেই ওর উপরে অনেক অপমান অত্যাচার করেছি আমি। ও এসব মনে রাখবে না? তারপরও নিজের একটা ব্যক্তিত্ব তো আছে সবার কাছে। সেটা তো থাকবেই। আচ্ছা আমি রুমে গেলাম। এদিকে খবর তো জানলেন, অন্যদিকে আকাশ থানায় কথা বলতে থাকে। অনেকটা সময় পরে, স্যার ওদের এখন কি করা যায়? ওদের এই ঠিকানায় পাঠিয়ে দিন, আমার লোক বাকিটা করে নেবে। কিন্তু আমরা কি করে বুঝবো ওরা আপনারই লোক? ওদের শরীরে তো পোশাক পরা থাকবে, ওরা দেখলেই তো বুঝতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলি। তবে একটা কথা। কি কথা? আসলামের উপরেও কিন্তু আরও একজন লোক আছে, আমাদের কিন্তু ওই লোকটাকে ধরতে হবে। কিন্তু ওই লোকটাকে আমরা খুঁজবো কি করে? কোনো তথ্য তো জানি না। ওই লোকগুলোকে এই ঠিকানায় পাঠিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। তাহলে কি ওরা জানে?
হ্যাঁ, এই জন্যই ওদের নিয়ে যাব। কিন্তু আমরাই তো চাইলে এই তথ্য বের করতে পারি। এতগুলো দিন ধরেও তো কোনো কিছু করতে পারেন কি? কি করবো বলেন, উপর থেকে কত চাপ দেয় যেন ওদের না মারি। সে খবর তো আমি রাখি, সেজন্য তো বললাম ওদের নিয়ে যাব। তাহলে আপনাদের কোনো ছাপও নেই। তাছাড়া ওরা এখানে থাকলে আপনাদের উপরে হামলা হতে পারে। তাহলে স্যার ওদের নিয়ে যান আজকেই। কাল তাহলে পাঠিয়ে দিও ওদের। অন্যদিকে পরের দিন ওদের পাঠিয়ে দেওয়া হয়। ওখান থেকে আকাশের লোকেরা ওদের নিয়ে একটা জঙ্গলের ভিতর চলে আসে, যেখানে মাটির নিচে কিছু রুম তৈরি করা হয়েছে। ওখানে ওদের রাখা হয়। কিছুক্ষণ পরেই স্যার ওদের তাহলে কি করব বলেন? তোমরা কথা বের করার চেষ্টা করো, আমি গেলাম এখন। এই বলে চলে আসে ওখান থেকে। অন্যদিকে ওরা কি আর করবে, ওই লোকগুলোকেই মারতে থাকে, সাথে ওদের মুখ থেকে কথা বের করতে থাকে। পরের দিন ইরা ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। তখন রাস্তায় ওর গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। সেজন্য দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য। ওই সময় একটা গাড়ি এসে দাঁড়ায়। ইরা কিছু বলতে যাবে তখনই, এ কি, তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে মনে হয়? সাহায্যের জন্য দাঁড়িয়েছিলাম, যে কেউ থাকতে পারে, স্বাভাবিক। এটা অবশ্যই ঠিক। তা এই গাড়িটা কার? দেখতে কি খারাপ নাকি? খারাপ কেন হবে, অনেক সুন্দর লাগছে। সে তো লাগবেই। এরকম একটা গাড়ি তোমার থাকতে পারে তা জানতাম না। আমার সম্পর্কে এখনো অনেক কিছু জানো না, সেজন্য নতুন করে আর বলতেও চাই না। তা একটু সাহায্য করা যাবে কি? গাড়ি করে পৌঁছে দিতে হবে নাকি জায়গা ঠিক করে দিতে হবে? আপাতত আমাকে ভার্সিটিতে নামিয়ে দিলেই হবে, গাড়ির ড্রাইভার ঠিক করে নেবে, লোক এনে। আচ্ছা চলুন তাহলে। ইরাকে নিয়ে গাড়িতে বসে। ইরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা ওকে এত অপমান করার পরে ও কোনো রকম ইরার প্রতি রাগারাগি দৃষ্টিতে তাকায়নি। একটু পরেই ভার্সিটি এসে গেছে। কাজ না থাকলে ভিতরে আসতে পারবে। ভিতরে কেন? কয়েকটা দিন ধরে কিছু ছেলে আমাকে আর রিয়াকে অনেক জ্বালাতন করতেছে। তো চাচা তো বাবা ওদের হুমকিও দিয়েছে। তারপর কি হলো? ছেলেগুলো উপরের অনেক জানাশোনা লোক আছে, সেজন্য পুলিশও কিছু করতে পারছে না। আচ্ছা দেখি কে ওরা। আমার হাত ধরে হাঁটো। হাত ধরে কেন হাঁটবো? তাহলেই সবটা বুঝতে পারবে। অনেকটা সময় নিয়েও ইরার হাত ধরলো না, সেই জন্য ইরা নিজেই হাত ধরে ভার্সিটির ভিতরে নিয়ে আসে। এসে কিছু কিছু মেয়ে তো আকাশকে দেখে পুরোই ফিদা হয়ে যায়। অন্যদিকে কিছু ছেলে ইরার দিকে আসতে থাকে। তাদের মধ্যে রবি আর রনিও ছিল। ইরা, এই ছেলেটাকে? ও আমার হবু হাজব্যান্ড। তোর যে বিয়ে ঠিক হয়েছে তা তো বলিসনি। তোরা কে যে তোদের বলতে হবে? আমরা তোর ক্লাসমেট, তাছাড়া তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। দেখ রনি, আমি তোমাদের ক্লাসমেট আর ফ্রেন্ড হিসেবে দেখেছি, আর এর বাহিরে আমি তোদের আর কোনোভাবে দেখিনি। রনি, তুই একটু দূরে যা। আমি কেন দূরে যাব? ও তো তোকে ফ্রেন্ড হিসেবে দেখে, কিন্তু আমাকে তো চিনে না। নাই আমি ওর কোনো ফ্রেন্ড হই। তো কি হয়েছে? আমি হব তোর বয়ফ্রেন্ড, আর এই ছেলের হাত ছেড়ে দে। কখনোই ছাড়বো না। ওই, তুই ওকে ভালোবাসছিস? আকাশ তো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এরা তো ইশারা করেই যাচ্ছে, তাও চুপ করে আছে। কি রে, ও কি বোবা নাকি? কথা কি বলতে পারে না? আমার তো তাই মনে হচ্ছে। দেখ, এই ছেলে যদি তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সবার সামনে ওকে কিস করতে হবে। কিস কেন করতে হবে? তাও সবার সামনে করবো নাকি? যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে করতে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই নাকি কেউ তোমার কোনো কাজ দেয় না? ওরে বাবা, এ তো দেখি কথাও বলতে পারে। দেখো, ভালোর ভালো বলছি, এখান থেকে বিদায় হও, নয়তো ভালো হবে না। দেখেছিস, আমরা এখানে 15 জন আছি আর তুই একলা। যদি কিছু করার চেষ্টা করিস তাহলে নিজের মধ্যে সেটা লুকিয়ে রাখ, আমাকে কোনো কিছু বলতে আসিস না। সবই বুঝলাম, কিন্তু তোদের যে কি অবস্থা হবে তা ভাবছি। এত কথা বলতে বলিনি। এরা যদি ও তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে এখানেই দাঁড়িয়ে ওকে কিস করতে হবে, নয়তো আমরা 15 জন মিলে প্রথমে ওকে মারব, তারপর তোমাকেও আমি কিস করব। আর যদি কিস করি? তাহলে ধরে নেব ওটা তোর বয়ফ্রেন্ড, আর তোকে ছেড়ে দেব। এরা 1 সেকেন্ডও দেরি না করে আকাশকে কিস করে বসে। এতে আকাশ নিজেও অবাক, কেননা ইরা যে এরকম কোনো কাজ করবে তা ভাবেনি। কিছুক্ষণ পর ছেড়ে দেয়, তবে ইরার মুখ লজ্জায় লাল হয়ে আছে। এবার তো তোদের বিশ্বাস হয়েছে, এবার তাহলে যেতে দাও আমাদের।
দেব, কিন্তু তোকে? তাহলে ও কোথায় যাবে? ওর সাথে একটু হিসেব আছে। কিসের হিসাব? সেটা তোকে বলতে পারবো না। ওর সাথেই হিসেব মিটিয়ে নেব, সেজন্যই এখান থেকে সরে দাঁড়া। আমি ওকে বিপদে ফেলে যাব না। এরা তুমি সাইডে এসে রিয়ার পাশে দাঁড়াও, আমিও দেখি ওরা আমার কি ক্ষতি করতে পারে। ওদের সাথে পারলে না তুমি? তোমাকে তো বলেছি রিয়ার কাছে যাওয়ার জন্য, ওদের আমি দেখতেছি। এরপর রবি রনি ওরা আকাশকে মারার জন্য আসে, ওদের দুজনে মারতে থাকে। এতে ওরা আরও ছেলে নিয়ে আকাশকে মারার জন্য আসে, ওদের দুজনকেও মারতে থাকে। এসব দেখে ছেলেটির তো মেজাজ হয়ে যায় গরম, ও আকাশকে মারার জন্য আসে। এদিকে সবচেয়ে বেশি ওই ছেলেটিকে মারতে থাকে। মার খেতে খেতে, তুই কি জানিস না তুই কার শরীরে হাত দিয়েছিস? কে আমি? আচ্ছা বল, কে তুই? আমি ডেভিডের ছেলে, তোকে কিন্তু আমি ছাড়বো না। আগে তুই নিজে তো বেঁচে দেখা, তারপর তো আমাকে মারার কথা ভেবে নিবি। রবি রনি, তোরা ওকে সবাই মিলে ধর। ওরা 5-6 জন মিলে আকাশকে ধরে রাখে। ছেলেটি একটি ছুরি বের করে, আকাশের দিকে আসতে থাকে। আকাশের কাছাকাছি এসে ছুরি পেটে ঢুকিয়ে দেয়, তবে সেটা আকাশের পেটে নয়। ছুরি এসে ঢুকেছে ইরার পেটে। আসলে ইরা দেখতে পাচ্ছে আকাশ কোনোভাবেই ওদের হাত থেকে ছুটতে পারছে না, সেই জন্য ইরা নিজেই আকাশের সামনে এসে দাঁড়িয়ে যায়। এসে ছুরি ইরার পেটে ঢুকে যায়। এতে ছেলেটিও একটু দূরে সরে যায়, সাথে আকাশকে ধরে রাখা ছেলেগুলো হাত ছেড়ে দেয়। এবার আকাশকে ইরা ধরে। এটা কি করলে তুমি? এরকমটা কেন করলে? আমি যে তোমাকে বড্ড... বাকি কথা বলার আগে ইরা জ্ঞান হারায়, রক্ত বের হচ্ছে, সেই জন্য শার্ট খুলে ইরার পেটে বেঁধে দেয়। শার্ট খোলার কারণে আকাশের পেটের দিকে আর কোমরের দিকে পিস্তল দেখে ওরা তো ভয়ে এক একজন এক এক দিকে পালাতে থাকে। ওদের চিন্তা না করে ইরাকে নিয়ে হসপিটালে আসে আকাশ। ডক্টর, ওর চুরি লেগেছে পেটে, তাড়াতাড়ি ওকে ঠিক করুন। ডক্টর ইরাকে নিয়ে ভিতরে যায়। অন্যদিকে আকাশ ও ছোট মা আর ইরার বাবাকে কল দিয়ে জানায় সবটা। ওনারা শুনেই চলে আসে হসপিটালের দিকে। এদিকে পিস্তল আকাশ আগেই পায়ের এখানে লুকিয়ে রাখে, যেন অন্য কেউ না দেখে। ভাইয়া, এসব কি হচ্ছে? আপনার কাছে পিস্তল থাকা সত্ত্বেও ওদের কোনো কিছু করলেন না কেন? এটা কোনো চুরি না, এটা পিস্তল। এটা চালালে ওরা মারা যেত। ভার্সিটির ভেতরে ছাত্র মারা গেলে কি হবে ভেবে দেখেছো? আর তার উপর পিস্তলের গুলি খেলে তো আরও ঝামেলা। আচ্ছা, এইগুলো অন্য কাউকে বলার কোনো দরকার নেই। ঠিক আছে, আঙ্কেল আন্টিকে কি বলেছেন? ওনারা 30 মিনিটের ভিতরে চলে আসবে। আচ্ছা, আমরা অপেক্ষা করছি। এর ভিতরে ডক্টর এসে রক্তের খোঁজ করতে বলে। ইরার শরীরের রক্ত আর আকাশের রক্তের গ্রুপ একই, সেই জন্য আকাশ রক্ত দেওয়ার জন্য চলে যায়। কিছুক্ষণ পরে ইরার বাবা মা আসে ওখানে এসে রিয়াকে দেখতে পায়। রিয়া, ইরা কি হয়েছে? আর ইরা কোথায়? আন্টি কাঁদবেন না, ইরা ভিতরেই আছে। আকাশকে তো দেখছি না, ও কোথায়? ইরার রক্ত লাগবে, সেজন্য আকাশ ইরাকে রক্ত দেওয়ার জন্য ভিতরে গেল। বেশি সিরিয়াস কিছু হয়নি তো? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, ভার্সিটির মধ্যে হয়েছিল কি আমাকে একটু বলতো। রিয়া ওনাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুটা সময় পরে ডক্টর বের হয়ে ওনাদের কিছু বলে, যা শুনে ওনারাও খুশি হয়। কি ঘন্টা পরে ইরাকে বেডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আকাশ ইরার বাবা মার সাথে আসে দেখা করার জন্য, কিন্তু আকাশের শরীরেও মোটামুটি মারের কিছু চিহ্ন আছে। আকাশ, তোমার কিছু হয়নি? না চাচা, আমি ঠিক আছি। তা আপনারা ঠিক আছেন তো? তোমার শরীরে মারের দাগ কেন? কি করব, ওরা ছিল 15 জনের মতো, একা তো পেরে উঠবো না। আচ্ছা, তুমি বাসায় ফিরে রেস্ট নাও, আমরা আছি ইরার পাশে। আচ্ছা চাচা। ওখান থেকে চলে আসে। অন্যদিকে কিছু ঘন্টা পর ইরার জ্ঞান ফেরে, কিন্তু জ্ঞান ফিরতেই আকাশ, আকাশ, তোমরা কি মেরো না? ইরার এরকম চিৎকার শুনে বাকিরা ভেতরে আসে। ইরার মা ইরাকে জড়িয়ে ধরে, যেন ভয় না পায়। কিছুটা সময় যাওয়ার পরে ইরা কিছুটা নর্মাল তো হয়ে যায়। ইরা, তুই ঠিক আছিস তো? আম্মু, আকাশ কোথায়? ওর কিছু হয়নি তো? আকাশ কিছুটা মার খেয়েছে তো, তার উপর তোকে রক্ত দিল, সেজন্য আমি ওকে বাসায় ফিরে যেতে রেস্ট করতে বলেছি। কি বলো, ও আমাকে রক্তও দিল? আচ্ছা, কি দরকার ছিল ওই ছেলেগুলোর সাথে ঝামেলা করার? মেয়ে আমার অসুস্থ, আর তুমি এইসবের পিছনে পড়ে আছো। আচ্ছা, তুমি ইরার পাশে থেকো, আমি আকাশের কাছে যাচ্ছি। আব্বু,
আমিও যাব। আমি তো নিজেই জানি না ও কোথায় থাকে। তাছাড়া তুই নিজেই তো অসুস্থ, তুই এসে কি করবি? আচ্ছা তুমি যাও তাহলে। ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ তো ওর জায়গায় নেই, চলে এসেছে ওর আস্তানায়। ওখানে স্যার, আপনার কি হয়েছে স্যার? ও তেমন কিছু না। তা এরা কি মুখ খুলেছে? না স্যার, এরা নাকি কোনো কিছুই জানে না। ওরা তো জানবে, সাথে ওদের বাবার নামটাও বলবে। কিন্তু ওরা তো কোনো কিছুই বলছে না। আমার যন্ত্রপাতিগুলো রেডি করো। ওকে স্যার। ওরা কিছু যন্ত্র এনে আকাশকে দেয়। তারপর ওখানে থাকা লোকগুলোকে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলা হয়। কিছুটা সময় পরে দেখ, তোদের হাতে এখনো সময় আছে। যদি তোরা সবটা ঠিক মতো বলে দিস তাহলে রেহাই পাবি এখান থেকে। আমরা কোনো কিছুই বলবো না। আচ্ছা, তাহলে আমরা কিছু কাজ করা শুরু করি। কি কাজ? আর তোর হাতে এগুলো কি? এগুলো দেখে তো চেনার কথা। সে যাক গিয়ে, তোরা যখন কোনো কিছু বলবি না তখন আমি আমার মতো করে তোদের উপর ব্যবস্থা নেই। এই বলে ওদের উপর অত্যাচার করা শুরু করে দেয়। একটা পর্যায়ে ওরা এই অত্যাচার কোনোভাবে সহ্য করতে পারেনি। শেষমেশ ওরা ওদের বসের নাম বলেই দিল। আমি ঠিক শুনতে পারিনি, কি নাম আবার একটু বলতো? ওনার নাম ডেভিল। নামটা আমার শোনা শোনা লাগতেছে। আচ্ছা, ডিটেলসে বল। ওনার নামের বাইরে আমরা কোনো কিছুই জানি না। সত্যি বলছিস তো? জি, সত্যি বলছি। তাহলে একটা কাজ কর, ওই লোকটাকে কিভাবে খুঁজে বের করব তার একটা উপায় বল। তোরা কিভাবে ওর সাথে যোগাযোগ করতি তা আমাকে বল। আমরা ওনার সাথে যোগাযোগ করতাম না। ওনার সাথে তো আসলাম ভাই যোগাযোগ করতে। আমরা শুধু নামটাই জানি। আচ্ছা, আমাদের কাছে তো আসলামের মোবাইল আর সিম কার্ড আছে। ওইটা দিয়ে তো আমরা কিছু না কিছু জানতে পারবোই। জি স্যার, তা তো জানা যাবে। তাহলে চেক করে দেখো কোনো বিদেশি বা একাধিকবার কল এসেছে এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। ওরা চেক করে, বিদেশি কোনো নাম্বার পেল না, কিন্তু একটা নাম্বার আছে যে নাম্বারে বেশি কল আদান প্রদান হয়েছিল। দেখো তো, এটাই কি সেই নাম্বার? নাম্বার তো আমরা চিনি না। তাহলে কিভাবে কি করব? আমরা জানি না এর বেশি কিছু। এই মোবাইলে যতগুলো নাম্বার সেভ আছে আর কল লিস্টে যতগুলো নাম্বার আছে সবগুলোর ঠিকানা আমার চাই। স্যার 2 দিন সময় দিন, আমরা পুরো কল লিস্টের আর সেভ লিস্টের ডিটেলস বের করে আনব। তারপর দেখব কে এই ডেভিল। অন্যদিকে ছেলেটি ওর বন্ধুদের নিয়ে চলে আসে ওর বাবার কাছে, কেননা ছেলেটি অনেক ভয় পেয়ে আছে। কি রে, তুই এত ভয় পেয়ে আছিস কেন? একটা ঝামেলা করে ফেলেছি আমি। তুই তো সব সময় ঝামেলা করিস, তা আজকে নতুন করে আবার কি ঝামেলা করলি? ছেলেটি ওর বাবাকে সবটা বলে। সবটা শোনার পরেই তা আশেপাশে কেউ দেখেনি তো? অনেক দেখেছে। মেয়েটি যদি মারা যায় তাহলে তো আমার জন্যই বিপদ। হ্যাঁ আঙ্কেল, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। ওর বাবা আমাদের ছেড়ে দিবে না। তোমরা কি ভুলে গেছো আমি কে, কি করতে পারি আমি? কিন্তু আঙ্কেল, ভার্সিটিতে থাকা সবাই কিন্তু দেখেছে। কিন্তু এতগুলো ছেলেমেয়ের মুখ বন্ধ করা তো সম্ভব না। তার উপর ভিডিও করেনি তো? ভিডিও তো অনেক করেছে। তা তোকে কে বলেছে ছুরি দিয়ে আঘাত করতে? কি করব বলো, আমরা তো ছেলেটিকে আঘাত করতে চেয়েছি, কিন্তু মেয়েটি সামনে চলে আসে। তবে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। কি রকম? যে ছেলেকে আমরা মারতে চেয়েছিলাম ওই ছেলের কাছে 2-3টা পিস্তল ছিল। কি বলিস? হ্যাঁ আব্বু, ওর কাছে পিস্তল থাকা সত্ত্বেও ও আমাদের সামনে বের করেনি। আর তোরা হাদারামের মতো ছুরি বের করে নিলি? ও গুলি করতে পারতো, কিন্তু আশেপাশে সবাই ভিডিও করছে বলে ছেলেটি চুপ করে থাকলো। আর তোরা বেশি পাওয়ার দেখাতে এসে এরকম এরকম কাণ্ড করে বসলি। রাগের মাথায় কোনো কিছুই বুঝতে পারিনি আব্বু। তোরা আপাতত এখন বাসায় থাকবি কয়েকটা দিন। পরিস্থিতিটা স্বাভাবিক হলেই একটা ব্যবস্থা করে নিব। ঠিক আছে। অন্যদিকে সন্ধেবেলায় আকাশ হসপিটালে আসে। এসে দেখে ইরা হেলান দিয়ে বসে আছে। তখন ইরার মাও ছিল। তোমরা কথা বলো, আমি বাসায় এসে রান্না করে নিয়ে আসতেছি। ঠিক আছে ছোট মা। ইরার মা তো চলে যায়। অন্যদিকে আকাশ বসে আছে বেডের মধ্যে। ইরা কিছু বলতে এসেও বারবার আটকে যাচ্ছে। পানি লাগবে কি? পানি লাগবে না। তাহলে কিছু বলতে চাও কি? 5 দিন পর আমার জন্মদিন,
তুমি আসবে তো? আসবো। তা গিফট হিসেবে কি আনতে হবে বলো, আমি নিয়ে আসবো। কিছু আনতে হবে না, তবে আমি যা চাইবো তা দিতে পারবে কি? কি লাগবে বলো? ওই দিনই বলবো। তাহলে কি খালি হাতে আসবো নাকি? এক গুচ্ছ গোলাপ নিয়ে আসলেই হবে। ঠিক আছে। তা কি দরকার ছিল এভাবে সামনে আসার? না হলে যে ওরা তোমাকে মেরে ফেলতো। এত সহজ না। আচ্ছা এখন ঘুমাও। তুমি কই যাবে? আমি একটু কাজে যাব। কালকে আমি বাসায় ফিরে যাব। আচ্ছা, আমি এসে দেখা করে যাব। এখন আবার কি কাজ? বাবা মা আসবে এখানে, ওনারা এখন থেকে এখানেই থাকবে, গ্রামে আর থাকা পড়বে না। তাহলে বড় আব্বু আর আম্মুকে নিয়ে আসিও আমাদের বাসায়। আচ্ছা, নিয়ে আসবো। রাত 9টায় ইরার মা হসপিটালে আসে। ওখানে খাবার খেয়ে আকাশ বেরিয়ে পড়ে রেল স্টেশনের দিকে। ওখান থেকে ওর বাবা মাকে নিয়ে ওর বাসায় চলে আসে। আকাশ, এত বড় বাড়িতে আমরা একা থাকবো? আমরা 3 জন, আর কাজের মেয়ে একটা, আর কাজের ছেলে একটা। আকাশ, আমি বলছিলাম কি তুই বিয়ে কর। যখন সময় হবে তখন করে নেব। আমি এত কিছু জানি না। আমি যখন এসেছি তখন তোকে বিয়ে করিয়েই ছাড়বো। আচ্ছা, ভালো কথা। ছোট চাচার বাসা তোমাদের নিয়ে যাব। আচ্ছা, কালকে তাহলে যাব আমরা। এদিকে সকালে ইরার বাবা মা ওকে নিয়ে বাসায় আসে। অন্যদিকে বিকালে আকাশ ওর বাবা মাকে নিয়ে ইরাদের বাসায় আসে। ওনারা ভিতরে এসে কথা বলতে থাকে। ইরার এই অবস্থা দেখে ওনারা ইরার সাথে কথা বলতে থাকে। ইরাও কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই, তোমরা থাকো, আমি অফিসে গেলাম। তোর অফিস তো আজকে বন্ধ। বাবা, আমার অন্য জায়গায় কাজ আছে, ওখানে যেতে হবে। আচ্ছা, সাবধানে থাকিস। আকাশ যাওয়ার পরে ইরা ওর আর বাবা মা জিজ্ঞেস করতে থাকে আকাশ কি কাজ করে এই সম্পর্কে। তখনই উনি, মানে আকাশ কি তোমাদের বলেনি এতগুলো দিন ধরে? না ভাইয়া, ও তো কোনো কিছুই বলেনি। আচ্ছা, ও যখন বলেনি তখন নিশ্চয়ই কোনো কিছু ভেবেই বলেনি। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করে তোকে জানাবো। ভাইয়া, তোমরা চাইলে তো আমাদের বাসায় একসাথে থাকতে পারো। আমরা তো নতুন বাড়ি কিনেছি একটা। গ্রামে যা কিছু ছিল সবটা বিক্রি করে মোটামুটি 6-7 কোটি টাকার মতো পেয়েছি। সে টাকা দিয়ে এখানে 3 কোটি দিয়ে একটা বাড়ি কিনেছি। আসবাবপত্র আর বাড়িটা সাজিয়ে কিছু টাকা দিয়ে বাকিটা ওর কাছেই আছে। বড় আব্বু, তোমরা এত বড় লোক, অথচ আমি জানতেই পারলাম না। তুই তো কখনো গ্রামে আসতি না। তাছাড়া গ্রামে আমাদের একটা বাড়িও আছে, ওটা বিক্রি করে নি। ওটায় বাবা মার স্মৃতি আছে। তুই যদি গ্রামে আসতি তাহলে বুঝতে পারতি কতটা ধনী আমরা। তোর বাবা তো ওর ভাগের সবকিছু বিক্রি করে দিয়ে শহরে এসে ব্যবসা করতেছে। সরি বড় আব্বু। তুই সুস্থ হ, তারপর তোকে আমাদের নতুন বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে বড় আব্বু। এনারা তো কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে আস্তানায়। এসেই, ওদের ডিটেলস বের করতে পেরেছো? ডিটেলস বের করেছি, এই নেন, বাকিটা আপনি দেখে নিন। তার সবের মধ্যে কমন কোনো কিছু পেয়েছো? না তো স্যার। এই নাম্বারে কল রেকর্ড অনুযায়ী এর বয়স হবে 50+, কিন্তু ওর রেজিস্টার বলতেছে এর বয়স 40 থেকে 45 হবে। কিন্তু আরেকটা কমন ব্যাপার আছে, যার নামে রেজিস্টার সে একজন মহিলা, আর যে কথা বলছে সে একজন পুরুষ। এই থেকে বোঝা যায় আমাদের টার্গেট কিন্তু এই লুকটাই। এখন আমাদের করণীয় কি? এর নাম্বার টেস্ট করো, তারপর দেখো কোথায় এটা শাখা আছে। ওকে স্যার। 1 ঘন্টা পরে লোকেশন বের করতে পেরেছে। লোকেশন দেখে ওরাই চমকে ওঠে, কেননা লোকেশন তো মন্ত্রীর বাড়ি দেখাচ্ছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, মন্ত্রীর নাম কি? মন্ত্রীর নাম তো ডেভিড। যাক, তাহলে তো সবকিছু বরাবরই মিলে গেল। যেমন কিরকম? আমি যদি ভুল না করি তাহলে আমরা যাকে খুঁজতেছি এটাই সে ডেভিল। কিন্তু ওনাকে ধরতে হলে তো প্রমাণ লাগবে। তাহলে প্রমাণ জোগাড় করতে থাকো, তাহলে 2 দিনই ওর খেলা শেষ করব। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে সব লোক কাজে লেগে পড়ে। ওরা অনেকে খোঁজাখুঁজি পরে কিছু লোককে পায়। তারপর ওখান থেকে ওদের কাছে যা তথ্য পায় সেগুলো দিয়ে কাজ করতে থাকে। কিছুদিন পর, স্যার, প্রমাণ তো রেডি করেছি। ওইগুলো একটা ফাইল করে রাখো, কালকে আমরা রওনা দিব। ঠিক আছে। এদিকের খবর তো দেখলেন, এবার চলুন অন্যদিকের খবর কি তা জেনে আসি। এদিকে আকাশের বাবা মা ওনার ছোট ভাইয়ের বাসায় থাকে এই কয়টা দিন। এইদিকে, বড় আপু, আম্মু তোমাদের কিছু কথা বলতে এসেছে।
কি কথা বল? 2 দিন পরে কিন্তু আমার জন্মদিন। সমস্যা নেই, যত টাকা লাগে আমি খরচ করব। আমি এই কথা বলতে আসিনি। তাহলে কি কথা? ইরা আকাশের বাবা মাকে কিছু কথা বলে, ওনারাও খুশি হয়। আচ্ছা, আকাশের সুখ আমি ওকে পাঠিয়ে দেব। আচ্ছা বড় আপু। এদিকে সকালে আকাশে ইরাদের বাসায় ফেরে। তারপর আকাশ ওর বাবা মাকে নিয়ে ওর বাসায় চলে আসে। তখন আকাশের বাবা আকাশকে বলে, আচ্ছা শোন, ইরার তো জন্মদিন, সেজন্য ও কিছু কেনাকাটা করবে, তুই ওর সাথে যাবি। ওর যা যা লাগবে তা তো ওকে কিনে দিবি। ঠিক আছে। পরের দিন ইরাকে নিয়ে শপিং করতে আসে। ইরা শপিং দেখে আকাশ তো বুঝতে পারছে না জন্মদিনে সাজবে নাকি বিয়ে সাজবে। আচ্ছা, এইগুলো তো মানুষ বিয়ের জন্য পরে, তাহলে তোমার এগুলো কেনার দরকার কি? জন্মদিন আমার যা খুশি তা পরবো। এটাও কথা। তার শপিং শেষ হলে এবার যাওয়া যাক। এই নেকলেসটা পরিয়ে দাও তো, দেখি কেমন লাগে। নেকলেস পরিয়ে দেয়, সুন্দর হওয়াতে সেটা নিয়ে নেয়। তারপর ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে যায় ওর বাসায়। পরের দিন 10 জন অফিসার সাথে 10 জন পুলিশ আর আকাশ মিলে ডেভিলের বাসায় আসে। কি ব্যাপার, তোমরা কারা? আমরা এসেছি আপনাকে থানায় নিয়ে যেতে। তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে থানায় নিয়ে যাবি? বাবা, ওই দিন এই ছেলের জন্যই ইরার পেটে ছুরি ঢোকাতে হয়েছিল। তা তুমি কে তা তো আমি জানি না, তবে তুমি মনে হয় জানো না আমি কে। আপনি কে, কি কি করতে পারেন, সবটা জানার পরেই আমি এখানে এসেছি। সেজন্য নতুন করে কোনো কিছু বলতে হবে না। এখন ভদ্রভাবে আমাদের সাথে থানায় চলুন। না, আসলে কি করব? বাবার সাথে ছেলেকেও নিয়ে চলো। অফিসার, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই জানিস না তোর চাকরি কেড়ে নিতে আমার একটাই কল যথেষ্ট। ও তাই নাকি? তাহলে কল দে যাকে খুশি। এই নে আমার কার্ড, দেখি কি করতে পারিস। তবে একটা মাত্র সুযোগ তোকে দেবো, বাকিটা আবার তোর ইচ্ছে। তুই কাকে কল দিবি সেটা তুই নিজেই ঠিক কর। ডেভিল অনেক ভেবে চিন্তে কাকে যেন কল দেয়, কিন্তু সেখান থেকে সরাসরি মানা করে দেওয়া হয়। তার সাথে ডেভিলকে মন্ত্রপদ থেকেও বের করে দেওয়া হয়। তোমরা নিয়ে চলো ওদের, ভালো করে বাবা ছেলের যত্ন করবে। ঠিক আছে স্যার। এদের তো নিয়ে যাওয়া হলো, কিন্তু এখনো ইরার কাহিনী বাকি রয়ে গেল। পরের দিন আকাশ ওর বাবা মাকে নিয়ে ইরার বাসায় আসে। ইরার কথা মতো একগুচ্ছ গোলাপ নিয়ে আসে। এদিকে ইরা তো বউয়ের সাথে রেডি হয়ে বসে আছে। ইরাকে দেখে, বাহ, অনেক সুন্দর লাগছে তো। সত্যি কি সুন্দর লাগছে বড় আব্বু? সত্যি সুন্দর লাগছে। এটা কি জন্মদিনের পার্টি নাকি কোনো বিয়ে বাড়ি? তোর হঠাৎ এরকম মনে হলো কেন? জন্মদিনে কেউ যে বউয়ের মতো করে সাজে তা আমার জানা ছিল না। তুই তো কারোর জন্মদিনে ঠিক মতো যাস না, তাহলে তুই জানলি কি করে? সব কিছু যে দেখে জানতে হয়, তা তোমাদের কে বললো বলো তো? ঝগড়া অনেক করা যাবে, আগে আমরা কেক কাটি। এটা আগে করা যায়? এরপর ওরা কেক কাটে। কেক কাটার পরে ইরা এক এক করে ইরা ওর বাবা মা আর আবার আকাশ ওর বাবা মাকে খাইয়ে দিতে থাকে। আমার গিফট কোথায়? এই যে একগুচ্ছ গোলাপ। গোলাপগুলো ইরার দিকে বাড়িয়ে দেয়। ইরা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে যায় আর সবাইকে চমকে দিয়ে ফুলগুলো আকাশের দিকে বাড়িয়ে দেয়। আই লাভ ইউ আকাশ, উইল ইউ ম্যারি মি? কথাটা বলে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ কি বলে তা শোনার জন্য। এইদিকে অনেকটা সময় ধরে চুপ করে আছে আকাশ। এদিকে ইরা উঠে যেতে যাবে, তখনই ফুলগুলো ইরার হাত থেকে নিয়ে নেয়। আই লাভ ইউ টু ইরা, আই ওয়ান্ট টু ম্যারি ইউ অ্যান্ড মেক ইউ মাই লাইফ পার্টনার। কথাটা বলতে ইরা আকাশকে জড়িয়ে ধরে। এতে সবাই ওখানে খুশি হয়। রিয়াও অনেক খুশি হয়, কেননা ইরা ওর পছন্দের মানুষটিকে পেয়েছে। এটাই ওর জন্য অনেক বড় পাওনা। ওরা যখন রাজি তখন ওদের বিয়ে আজকেই দিয়ে দিব। এই জন্যই কি ও কনে সেজেছে? অনেক লেট করে বুঝতে পারলাম তাহলে। আমি বরাবরই একটু বোকাই। কথাটা শুনে ইরা হেসে দেয়। এদিকে ওদের বিয়ে পড়ানো হয়ে যায়। বিয়ে পড়ানো শেষে ইরাকে নিয়ে আসা হলো আকাশের বাড়িতে। বাড়িতে ইরা প্রথম এসেছে। এসে তো নিজেই অবাক হয়ে যায়, কেননা অনেক বড় বাড়ি এটা। এখন তো রাত 12টা বাজে, রুম সাজাবো কখন আর বাসর করবো কখন? সাজানো ছাড়াই যা করার করতে হবে। এদিকে একটু পরে কিছু লোক ওপর থেকে নামতে থাকে। ওদের থেকে কিছু বলতে যাবে, তখনই তোদের রুম সাজানো হয়ে গেছে। সাজানো হয়েছে মানে? মানে আমরা বাসা থেকে বের হওয়ার পরে লোক এনে তোর জন্য রুম সাজানোর ব্যবস্থা করেছি। তার মানে তোমরা আগ থেকে সবকিছু জানতে? হ্যাঁ, সবাই সব কিছু জানতো, শুধু তুমি কোনো কিছু জানতে না। ভিতরে আসো, বুঝাবো মজা। মজা তো আমি তোমাকে বুঝাবো, আগে রুমে আসো। ওরা দুজন রুমে আসে। এসে বিছানায় বসে পড়ে।
কেমন দিলাম সারপ্রাইজ? আচ্ছা আমি যদি রাজি না হতাম? তুই যদি রাজি না হোস, তোর বাবা থুকু বড় আব্বুকে রাজি করাতাম। বাবা কি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? আমি কেন বড় আব্বুকে বিয়ে করব? এখন তো তাই বললে। আরে হাদারাম, আমি বলতে চেয়েছি তুমি যদি রাজি না হতে বড় আব্বুকে বলে তোমাকে রাজি করাতাম। কখন তোমার কীরকম মেজাজ হয় সেটাই তো বুঝতে পারছি না। ম্যাজেসের তো কিচ্ছুই দেখোনি। সেটাই তো দেখতেছি। আচ্ছা, আমি যে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, এতে তোমার কি খারাপ লাগেনি? তুমি যে ক্ষেত কোনো ছেলেকে বিয়ে করবে না সেটা আমি জানি, সেজন্য খারাপ লাগেনি। সত্যি তুমি তো দেখি অনেক ভালো। কিন্তু এখন মনে হয় ভুল করেছি। কি ভুল করলে আবার? এই যে চাচাতো বোনকে বিয়ে করে নতুন করে আবার সে অহংকারী মেয়েটাকে দেখতে পারবো না তো। কি যে বলো না তুমি, আগে দেখেছো অহংকারী, এখন দেখবে আমি কতটা রোমান্টিক চাচাতো বউ। তাহলে কি অহংকারী চাচাতো বোনের বদলে এখন রোমান্টিক চাচাতো বউ পেয়ে গেলাম? কথাটা শুনেই ইরা অনেক লজ্জা পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। এখানেই গল্পটা শেষ হলো।